এভাবেই কাটতে লাগলো আমার দিনকাল। ছেলে মেয়েদের স্কুল, লেখাপড়া, বিকালে হাঁটতে যাওয়া, সময় মতো নামাজ, খাওয়া, গোসল, আর ছুটির দিনে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া। আগে তো স্বামীর হাতে পায়ে ধরতে ধরতে জীবন শেষ হয়ে যেত, নিয়ে যাও নিয়ে যাও। কিন্তু এখন আর স্বামীর হাতে পায়ে ধরা লাগে না, আমরা একা একাই ঘুরতে পারি। একদিন তো বাচ্চাদেরকে নিয়ে পদ্ম রিসোর্টে ঘুরতে গেলাম। সেখানে গিয়ে আমরা অনেক ভালো সময় কাটিয়েছি, অসংখ্য ছবি তুলেছি। আর যেই ছবিটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে ওই ছবিটা আমার ফেসবুকের প্রোফাইলে দিলাম। সাথে সাথে অসংখ্য রিয়্যাক্ট পড়ে গেল আর মানুষের প্রশংসার ফুলঝুরি। এরই মধ্যে শুনলাম আমার স্বামী নাকি দেশে ফিরেছে। ননদ আমাকে কল দিয়ে বলল তার ভাই নাকি আজকে বিকালে ছেলে মেয়েদেরকে দেখতে আসবে, আর আমিও তাদেরকে সময় মতো খাইয়ে দিলাম। বললাম আজকে তোমাদের আব্বু আসবে, কোনো ধরনের দুষ্টামি করবে না, আর আব্বুর সাথে অবশ্যই ভালো ব্যবহার করবে। ছেলেমেয়েরা বলল ঠিক আছে। তাই আমি আমার রুমের দরজা লাগিয়ে বই পড়তে লাগলাম, কারণ আসিফ তো আর আমাকে দেখতে আসবে না, আসবে বাচ্চাদেরকে দেখতে। আর আমিও বেহায়ের মতো ওর সামনে পড়তে চাই না, আমি ওর মুখটাও দেখতে চাই না। কাজের খালাকে বললাম তাড়াতাড়ি নাস্তা রেডি করো, ও আসলে ওকে মনে করে নাস্তাটা দিয়ে দিবে। কাজের খালা সবকিছু রেডি করে রাখলো। বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও বলতে পারি না। দরজার কলিং বেলের শব্দে ঘুম ভেঙে যায় আমার। ভাবলাম হয়তো ছেলে মেয়েরা এরকম করছে, কিন্তু দরজা খোলার সাথে সাথেই দেখি আসিফ দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে কেমন যেন অপ্রস্তুত হয়ে গেলাম। ওর তো বিকালে আসার কথা ছিল, এত তাড়াতাড়ি চলে আসলো। ও কিছু না বলে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। প্রচন্ড রাগী চেহারা দেখে আমার কেমন যেন ভয় ভয় লাগছে। আসিফ এসে আমার দুই গালে এমন ভাবে চাপ দিল যেন আমার দুই কপাটের দাঁত বেরিয়ে যাবে। আমাকে প্রচন্ড জোরে জোরে থাপড়াতে লাগে। থাপড়াতে থাপড়াতে আমাকে বিছানার উপরে ফেলে দেয়। তার এরকম কর্মকাণ্ডে আমি তো পুরাই হতবাক। এরকম কেন করছে ও? আমাকে সে চিৎকার করে বলে, এই তোকে এত বড় সাহস কে দিয়েছে? ফেসবুকে তুই কোন সাহসে ছবি দিলি? নিজের সুন্দর চেহারাটা দেখিয়ে ভাতার জোগাড় করতে চাস? তোর লজ্জা লাগে না খান কি? আমার খেয়ে আমার পরে আবার আমার বিরুদ্ধে চলতে চাস? এই বলে সে আমাকে প্রচন্ড জোরে একটা আছাড় দেয়। আমি কান্নার বদলে পাগলের মতো হাসতে থাকি, খুব জোরে জোরে হাসতে থাকি। আর আসিফ প্রচন্ড অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আমি তাকে হাসতে হাসতে বললাম, আমি সুন্দর? কে বলেছে আমি সুন্দর? আমি যদি সুন্দরী হতাম তাহলে আমার স্বামী কখনো আমাকে ছেড়ে অন্য নারীকে বিয়ে করতে চায়? ফেসবুকে ছবি দিয়েছি, বেশ করেছি। তুমি কথা বলার কে? আরো বেশি করে ছবি দিব। কই, তুমি তো ফেসবুকে শত শত ছবি দাও, আমি তো তখন কিছু বলি না। আর আমি সিদ্ধান্ত নিছি, আমি তোমাকে তালাক দিব। ডিভোর্সের পেপারে দয়া করে সাইন করে দিও। তুমি তো ঠিক আরেকটা মেয়েকে নিয়ে ফুর্তি করে বেড়াবে, হাসি আনন্দে জীবন পার করবে। তাহলে আমি কেন সন্ন্যাসীদের মতো জীবন পার করব? আমার অধিকার আছে কারো ভালোবাসা পাওয়ার। কেন, আমি কি বুড়ি হয়ে গেছি? আর যখন তখন আমার শরীরে হাত দিবে না, লজ্জা লাগে না? আমি তোমার মুখটাও দেখতে চাই না, এক্ষুনি এখান থেকে বের হও। এই বলে ধাক্কা দিয়ে তাকে বাইরে বের করে দিলাম। দরজা লাগিয়ে ইচ্ছে মতো কান্না করলাম। তালাকের কথা তো তাকে বলেই দিলাম, কিন্তু কিভাবে তালাক দিব? সে হয়তো আমাকে ভালোবাসে না, কিন্তু আমি তো এখনো তাকে ভালোবাসি। আমার তো কলিজাটা ছিঁড়ে যাবে। তখন নিজেকে বুঝালাম, এই বাড়িটা যেহেতু আমার নামে, বাচ্চাদেরকে নিয়ে অন্তত মাথা গোজার আশ্রয়টুকু তো আমার আছে। আর প্রতি মাসে ও তো বাচ্চাদেরকে খরচ দিবেই, তাহলে আমার আর চিন্তা কি? কারো জীবনের আগাছা পরগাছা হয়ে বেঁচে থাকার চেয়ে বিদায় নেওয়া অনেক অনেক ভালো। ও ওর নতুন বউ নিয়ে রং তামাশা করে বেড়াবে, আর আমি সেটা সহ্য করব? দরকার নেই, তার চেয়ে মুক্তিই ভালো। তাই পরের দিনই একজন উকিলের সাথে দেখা করে আসিফের বর্তমান ঠিকানায় তালাকের নোটিশ পাঠিয়ে দিলাম। এসে আবারও ছেলে মেয়েদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। এইভাবে এক সপ্তাহ যাওয়ার পরে একদিন শাশুড়ি আমার বাসায় আসে। আমি ওনাকে দেখে খুবই অবাক হই, কারণ ওনার এখন এখানে আসার কথা না। আমাকে এসে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, মা রে, তুই আমার আসিফকে বাঁচা। আমার ভেতরটা কেমন যেন ধক করে উঠলো। আসিফের আবার কি হলো? আমি মাকে বসিয়ে বললাম, মা কি হয়েছে আমাকে ভালো করে বলুন, আর কান্না বন্ধ করুন। তখন আমার শাশুড়ি বলে উঠলো, 3 দিন আগে তোমার দেয়া তালাকের নোটিশ আমাদের বাসায় যায়। আসিফ ওইটা পাওয়ার পর থেকে খায় না, ঘুমায় না, সারাদিন বিছানায় পড়ে থাকে। আর আজকে তো আমাকে ধরে পাগলের মতো কান্না করতে করতে বলে, মা, অনু কি সত্যি সত্যি আমার জীবন থেকে চলে যাবে? ওকে স্যার আমি কিভাবে বাঁচবো? তখন আমি তাকে বললাম, এই তুই না দ্বিতীয় বিয়ে করতে চাইছিলি, এখন আবার অনু অনু করতেছিস কেন? তখন আমার ছেলে আমাকে বলল, মা, অনু যখন একটু একটু করে আমার কাছ থেকে দূরে সরে যেতে লাগলো, তখন আমি অনুর মর্যাদা বুঝি, ওর যত্ন ভালোবাসা সব বুঝতে পারি। আর যেই মেয়ের সাথে কথা বলতাম, কয়দিন কথা বলার পরই বুঝতে পেরেছি ও আমাকে অনুর মতো কখনোই ভালোবাসতে পারবে না। তাই ওর সাথে অনেক আগে কথা বলা বন্ধ করে দেই। আমি মেয়েটার পিছনে অনেক টাকা খরচ করেছি। মেয়েটা এর আগে 2টা বিয়ে করেছে। সে আসলে একটা লোভী। দেখতে ভালো হলেও মেয়েটার স্বভাব চরিত্র একেবারেই ভালো না। আগের ঘরে মেয়েটার 2টা বাচ্চা আছে। তাই অনেক কিছু চিন্তা করে মেয়েটার সাথে আমি কথা বলা বন্ধ করে দিই। আমি ভেবেছিলাম অনুকে দেশে এসে সবকিছু বুঝিয়ে বলবো, কিন্তু ও আমার কথা না শুনে আমাকে রুম থেকে বের করে দিয়েছে। ও যে সত্যি সত্যি আমাকে তালাকনামা পাঠিয়ে দেবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি, কারণ আমার বিশ্বাস ছিল ও কখনো এমন কাজ করতে পারে না। মা, তুমি যেভাবেই হোক অনুকে আমার কাছে এনে দাও, না হলে কিন্তু আমি বিষ খাবো, আমি মরে যাব, তারপরও ওকে তালাক দিব না। আমি সবকিছু শুনে শান্ত হয়ে বসে আছি। আমার শাশুড়ি আমার উত্তরের আশায় আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি কিছুক্ষণ সময় নিয়ে তাকে বললাম, দেখুন মা, আপনি মুরব্বী মানুষ, আমি আপনাকে কখনো অসম্মান করিনি আর করতে চাইও না, তবুও কিছু কথা না বললেই নয়।
আপনাদের মা ছেলে দুজনের রূপ আমার দেখা হয়ে গেছে। আপনারা গিরগিটির মতো রং পরিবর্তন করেন। আর আপনাদের কথাই তো সব হবে না, আমারও তো নিজের কিছু সিদ্ধান্ত আছে। আমাকে সময় দিন, আমি ভেবেচিন্তে আপনাকে জানাবো। আমার শাশুড়ি হয়তো আমার কাছে এমন উত্তর আশা করেনি, কারণ গত 10টা বছর তাদের হেতে হে আর নাতে না করে গেছে। তাই হয়তো তিনি ভাবতেছেন এখন আমি তাই করব, কিন্তু এই এক ধাক্কায় আল্লাহ আমাকে সব শিখিয়ে দিয়েছেন। আমি কিভাবে আমার স্বামীর পরকীয়ার কথা ভুলবো? আমার শাশুড়ির ওই অন্যায় উপদেশ কিছুই ভুলিনি, কিছুই না। আমার শাশুড়ি শেষবারের মতো আমার হাত ধরে বললেন, মা ভুল তো মানুষই করে, আমি তোমার সাথে অন্যায় করছি তা আমি অস্বীকার করব না, আমার ছেলেও করেছে। কিন্তু এই অভাগী পাপী মায়ের কথা চিন্তা করে একটু দেখো, আমার ছেলে তার সাজা পেয়েছে। দৈনিক মানসিক অশান্তি তাকে ঘুমাতে দেয় না, ও কান্না করে। বাচ্চাগুলারে কেন এতিম করবা মা? ও যখন ওর ভুল বুঝতে পারছে, কি দরকার বলো? তুমি নিজের রাগটার একটু নিয়ন্ত্রণ করো, এতে কিন্তু তোমারই ভালো হবে। এই বলে তিনি চলে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ছেলে মেয়েদের দিকে তাকালে কিছুই ভালো লাগে না। আমিও চাই না ওরা একটা অসুস্থ পরিবেশে বড় হোক, আবার বাবা ছাড়া এতিমের মতো বড় হোক সেটাও চাই না। কি করব না করব কিছুই বুঝতে পারছি না। 3 ছেলে মেয়েকে নিয়ে একসাথে শুয়ে আছি, দুজনকে পাশে নিয়ে মাথায় হাত বুলাচ্ছি। তখন ছেলেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ধরো আমি আর তোমাদের পাপা আলাদা থাকা শুরু করলাম, তোমার পাপা কখনোই আমাকে দেখবে না, আমিও তোমার পাপাকে কখনোই দেখবো না, তোমাদের কেমন লাগবে বলো তো? ছেলে তখন উঠেই বলল, কেন মা, পাপা আলাদা থাকবে কেন? আমার পাপাকে ছাড়া ভালো লাগে না। মেয়েও তার ভাইয়ের সাথে তাল মিলাতে লাগলো। আরেকটা ছেলে তখন ঘুমাচ্ছে। আচ্ছা তোমরা আমাকে ছাড়া থাকতে পারবে? তখন ওরা দুইজনে আমাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করলো আর বলল, না মা, আমরা তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি ওদের দুজনকে থামিয়ে বললাম, না না, আমি তো মজা করেছি, আমি আমার মানিকদের রেখে কোথায় যাব? মনে মনে খুবই খারাপ লাগলো।